নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামো নারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা সবাই ঠাকুরের নিকট বসে আছি। বহু লোক দীক্ষিত হওয়ার জন্য অপেক্ষা করছে। ঠাকুর দীক্ষা দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে আবার 4-5 জনকে একত্রেও দীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ঠাকুর একজনকে দীক্ষা দিতে বসেছেন। ঠাকুর বলছেন, তুমি ঠিক হয়ে বসো। সেও বলছে, তুমি ঠিক হয়ে বসো। ঠাকুর বলছেন, বলো কি? সেও বলছে, বলো কি? ঠাকুর বলছেন, বেশ তো। সেও বলছে, বেশ তো। ঠাকুর বলছেন, তুমি বলছো কেন? সেও বলছে, তুমি বলছো কেন? সে ভাবছে এগুলো মন্ত্রমূলক বাণী, তাই ঠাকুর যা যা বলছেন সেও ঠিক তা তা বলছে। সুতরাং যারা বসেছিল তারা এসব শুনে নিজেদের হাসি সামলাতে না পেরে একটু হেসে উঠল। চাপা হাসির একটা অদ্ভুত শব্দ হলো, আর আমরা কয়েকজন মুখ বুজে হাসি সামলাতে চেষ্টা করলাম। তারপর ঠাকুর আমাদের ডেকে জানিয়ে দিলেন, ওকে ডেকে নিচে নিয়ে বুঝিয়ে দাও। আমরা ওকে ডেকে নিয়ে বুঝিয়ে দিলাম। সে সব বুঝতে পারল, তারপর নিজেই হাসতে লাগলো। একে একে সবাই দীক্ষিত হয়ে গেল। তখন সেই লোকটি ঠাকুরকে জিজ্ঞেস করলো, প্রভু, আমার এরূপ ভুল হলো কেন? ঠাকুর জবাব দিলেন, এই জাতীয় ভ্রান্তি অনেকের মধ্যে চলছে। যখন নিজের কাছে নিজে ধরা পড়ে, নিজের কাছে হাস্যাস্পদ ও লজ্জিত হয়ে দাঁড়ায়। একটা আয়নাতে যত রকম বিভিন্ন চেহারা করবে, আয়নাটি সব তোমার স্বরূপকে প্রকাশ করবে। শুনেছি এক ভদ্রলোকের ন্যাড়া মাথা ছিল, গোঁফ তার কম ছিল। আর্টিফিশিয়াল কেশ ও গোঁফদাড়ি ব্যবহার করে সে চলত এবং সবাই তার এগুলো ন্যাচারাল বলেই জানত। রাত্রে শোবার সময় এই নিয়েই শুয়ে থাকত। সে এত অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তার এটা যে আর্টিফিশিয়াল সে নিজেই ভুলে গিয়েছিল। এরকম অনেক হয়, 1 মণ 2 মণ মাথায় নিয়ে চলেছে অথচ ঘুমিয়ে ঘুমিয়ে চলেছে। অভ্যাসে সব কিছুই সম্ভব কি না? ওই যে সাধনা স্টেজে স্টেজে চলতে আরম্ভ করলো, সেই লোকটি যার আর্টিফিশিয়াল গোঁফদাড়ি রয়েছে, তার মুখে একটা ব্রণ রয়েছে, সেটা অপারেশন করাতে হবে। ডাক্তার একটা মলম দিয়েছিল লাগানোর জন্য। ডাক্তার বলেছিল, আপনি দাড়ি কামিয়ে এই ওষুধ ব্যবহার করবেন। তারপর সে দাড়ি গোঁফ খুলে রেখে দিল। রাত্রে হঠাৎ বাথরুমে গিয়েছে। বাথরুম থেকে ঘরে এসে তার চেহারা আয়নাতে দেখে হঠাৎ সে চিৎকার করে উঠল। সে মনে করছে কে যেন তাকে ফলো করেছে, ভুলে গেছে যে তার দাড়ি গোঁফগুলো আর্টিফিশিয়াল ছিল। নিজের রূপ দেখে নিজেই ফেইন্ট হয়ে গেল। আশেপাশের বহু লোক এসে ভিড় করলো। সবাই ওকে দেখছে আর প্রত্যেকে ওকে দেখে চমকে উঠছে, এ কি রে বাবা? তাই স্বাভাবিক, নিজের বিকৃত রূপ যখন নিজের কাছে ধরা পড়ে নিজেও ভয় পায়, অন্যেও ভয় পায়। কিন্তু এই বিকৃতি যখন অভ্যাসে পরিণত হয়, যে মন বিক্ষিপ্ত বলে পরিচয় দিচ্ছে এবং শত সে অন্যায় করে যাচ্ছে, অপরাধ করে যাচ্ছে, খুব ধাতস্থ হয়ে যাওয়াতে অভ্যাসবশত সে ভুলে যাচ্ছে নিজের দোষগুলো সম্পর্কে। বেশ্যাদের রক্ষণাবেক্ষণের জন্য একরকম বাবু থাকে, ওরাই তাদের গার্ড দিয়ে রাখে। সারাদিন বিজনেস চলে, তারাই গার্ড দেয়। ঠিক আমাদের প্রেস্টিজ, পজিশন, স্ট্যাটাস, এই সমস্ত অহমিকা বৃত্তিগুলো বাবু জাতীয় কার্য করে যাচ্ছে। আবিলতা ও পঙ্কিলতা ক্লেদপূর্ণগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য। পঙ্কিলতা যদি একজনে ধরিয়ে দেওয়া যায়, দোষ যদি একজনকে ধরিয়ে দেওয়া যায়, তখন এগুলোতে ঘা লাগে। কিন্তু সহজভাবে যখন ব্যয় হয়ে যাচ্ছে বা ব্যবহার হয়ে যাচ্ছে, তখন নিজের ব্যক্তিগত মনে আঘাত লাগছে না, কিন্তু বুঝতে পারছে বেশ্যার সাথে যেমন জনগণ ব্যবসা সূত্রে গাঁথা, বাবুরই এক জাতীয় পোস্ট হোল্ড করে যাচ্ছে। কিন্তু বেশ্যাকে যদি কেউ নিয়ে যেতে চায় অথবা কেউ গুছিয়ে দিতে চায়, ফর দেয়ার
রেকটিফিকেশন। তখন বাবুর সাংঘাতিক অবস্থা, পারলে তাকে মেরে ফেলে। মনের বিক্ষিপ্ততা, চাঞ্চল্যতা ও ক্লেদের অবস্থাগুলোকে কেহ যদি সংশোধন করে নিতে চায়, বলে দিতে চায়, গুছিয়ে দিতে চায়, সম্মান, মান, অহংকার সেখানেই সে আঘাত দিয়ে নিজেদের ভুয়া ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার উদ্যোগে মেতে যায়। অপরাধ যেন তারাই করল, কেন তারা সংশোধন করল, কেন অন্যে সংশোধন করতে আসবে? ঠিক প্রকারান্তরে এই সমস্ত পঙ্কিলতা নিয়ে একটু একটু যশ, একটু একটু অর্থের জোগাড়, তার জন্য বহু প্রকার অপরাধ করতে কার্পণ্য করছে না নিজেকে একটু বাস্তবের চেহারায়, বাইরের নামাকরণের ভদ্র অবস্থায় মেনটেন করার জন্য। তাই ওই একটু মান, অহংকার, যশ, ওগুলোকে যেন আমরা ক্যাপ্ট এর মতো রেখে দিয়েছি। বাবুকে ওরা যেমন ক্যাপ্ট রাখে, আমরাও এ সমস্ত বৃত্তিগুলোকে ক্যাপ্ট রেখেছি। যত মান, অহংকার বৃত্তিগুলোকে এখন আমরা বেশিরভাগ ক্যাপ্টের পুজোই করে যাচ্ছি। সুতরাং পাওয়া আর বেশি কী হবে? দুখানা তবল রুগীর বাড়ি, আর পান খেয়ে পিচ, আর তিনখানা কোমরের প্যাচ। এই জাতীয় পরিস্থিতির মধ্যে এ জাতীয় আনন্দ, এটাকে ঠিক আনন্দ বলা যায় না। এটাকে বলে হিজড়া আনন্দ। না পুরুষ না মেয়ে মানুষ, না আনন্দ না নিরানন্দ, ঠিক দাঁতের ঘা। যখন চুলকানি হয়, নখ দিয়ে চুলকাতে বেশ আরামদায়ক, পরের জ্বালা বড় মারাত্মক। এই জাতীয় জ্বালাই বেশিরভাগ এই বাস্তবে চলেছে। যে কোনো লোকই অন্যায় যদি করে থাকে, এবং কেউ যদি করে, সে কারো কাছে বলুক না বলুক, শত যশ নিয়ে যাক, পজিশন নিয়ে যাক, ক্ষতি নেই। কিন্তু সে যখন একা মনে, একা ঘরে শয়নে ক্ষণিকের জন্য চুপচাপ থাকবে, তখন তার নিজস্ব রূপের সম্পর্কে সে নিজেই বুঝতে পারবে, নিজেই অবগত হতে পারবে। ফাঁকি তো নিজেকেই দিল, ফাঁকিতে কিন্তু ফাঁকিই পড়ল, জ্বালা কিন্তু রয়েই গেল। যত শান্তির মুখোশই সে পড়ুক না কেন, সমাজের যশ, মান, প্রতিষ্ঠা সাময়িক টনিকের কার্য করে। বেশি নেশায় যখন পড়ে যাবে, তখন লিভারটা পচেও যেতে পারে। ভয় সেখানেই, আমাদের ভেতর আক্রমণ সেখানেই হচ্ছে, মনোজগতে। তাই হাহাকার চলছে শান্তির জন্য, সত্যের সাধনাতে, জ্ঞানের প্রতিষ্ঠাতে জানবার ও শেখবার প্রয়াসে না যাওয়া পর্যন্ত হোঁচটের মাঝেই চলতে হবে। হোঁচট রূপ জ্বালাতেই জ্বালা জাতীয় ঔষধ প্রয়োগে যেমন তার উপশম হয়, তার বৃত্তির জ্বালাগুলোও সে জাতীয়, তাই উপশমে রয়েছে। আগুনে হাত পুড়লে তাপই যেমন তার উপশম, এই বৃত্তনল, জ্ঞানানল দ্বারাই উপশম। জ্বালা যেমন বিদ্যমান, জ্বালারূপ গিয়াছে, অসহরূপ জ্বালার পরিচয় দিচ্ছে, সেটুকু মান অভিমান আর সহ্য হচ্ছে তরোরিপ। শিক্ষণীয় বস্তু সেখানে, সাম্যতা যেখানে প্রতিষ্ঠিত। ঠিক যেমন মধুকরের মধু আহরণ শ্রম সাপেক্ষ, গুণের দক্ষতা আছে সেখানে, তাই গুণবান ব্যক্তি আহরণার্থে ঠিক তেমনি করে এগিয়ে চলবে জ্ঞানের অন্বেষণে। সেখানেই বৈশিষ্ট্যের পরিচয় দিয়ে যাবে জানবার প্রয়াসে। ঠাকুর আরও যেন কী বলতে চাচ্ছিলেন, ভেতরে চাপ বেড়ে যাওয়াতে প্রসঙ্গটা ওখানেই চাপা পড়ল। আজকে তথ্য আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।